রায়ান সামান্য হাসল, তবে তা চোখে পড়ার মতো নয়। চুপচাপ ফুপির পাশে বসল। পিয়ার্স তখনও দাঁড়িয়ে অপেক্ষায়। রায়ান আর পিয়ার্স সেম বয়সী। রায়ান বড় হলেও বয়সের পার্থক্য মাত্র 12 দিনের। দুজনের হাইট বা বডি ফিটনেসও প্রায় এক, তবে তাদের মধ্যে অনেক পার্থক্য পরিলক্ষিত। যেমন রায়ান গম্ভীর স্বভাবের, কিন্তু পিয়ার্স প্রাণবন্ত। বাচাল প্রকৃতির নয়, তবে সবার সাথে হেসে খেলে কথা বলতে জানে। দুজনে ডাক্তার হলেও পড়াশোনাটা হয়েছে আলাদা আলাদা প্রতিষ্ঠানে, তবে পিএইচডিটা একই সাথে থেকে একই প্রতিষ্ঠান থেকে করেছিল। ওই সময়টা দুই ভাই দু ভাইয়ের ছায়া হয়েছিল। যদিও রায়ান গম্ভীর রকচটা স্বভাবের, তবে পিয়ার্সের সাথে অনেকটা ফ্রিও বটে। ভালোবাসাটাও তাদের মধ্যে কমতি নেই। ভাবনারীতি ঘটিয়ে রিমি বেগমকে নিচে নামতে দেখা গেল। তার পিছে পিছে অর্থিয়ার নিশাতও নেমে এলো। মামির কণ্ঠ পেতেই পিয়ার্স ঘুরে সিঁড়ির পানে তাকালো, আর সেখানেই নিজের চোখ দুটো স্থির হয়ে গেল। বাদামি রঙা চোখ দুটিতে ভর করল এক আকাশসম বিস্ময়। সে যেন ভুল কিছু দেখছে। মনে হলো তার পুরো পৃথিবীটাই ধসে পড়ছে। এটা তার স্বপ্ন নাকি মনের ভুল? অন্তত এই দুটোর একটা যেন হয়। তার দেখাই সত্যিটা যেন বাস্তবে পরিণত না হয়। এই মেয়ে এখানে কি করছে? এটাই কি তার ভাইয়ের বউ? কিন্তু এই মেয়ে তার ভাইয়ের বউ কি করে হতে পারে? নিজের চক্ষুপটকে যেন বিশ্বাস করতে ভয় হলো। সে নির্নিমেষ তাকিয়ে রইল নিশাতের পানে। নিশ্চয়ই এসব তার মনের ভুল। বুকের ভেতর যেন উত্থাল ঝড় সৃষ্টি হয়েছে। মনে মনে প্রার্থনা করে উঠল এটা যেন তার স্বপ্ন হয়, না হলে যে এই সত্য তার সহ্য সীমানার বাইরে চলে যাবে। মামির ডাকে পেয়ে ধ্যান ভাঙে পিয়ার্সে। এতক্ষণ সে যা দেখেছে তা স্বপ্ন নয়, বরং সবচেয়ে এক কঠিন সত্য। কিন্তু এই সত্যি যেন পাহাড়ের চেয়ে বেশি কঠিন হয়ে পড়েছে। বুকের ভেতর সৃষ্টি হওয়া উত্থাল পাথাল ঝড় থামার কোনো নামই নিচ্ছে না। যেন তা আরও প্রখর হয়ে সব ধ্বংসের জাল বুনতে ব্যস্ত হয়ে পড়েছে। অক্ষিপুটে অব্যক্ত কষ্টরা ফুটে উঠেছে। এমন সত্যের সামনাসামনি হওয়ার চেয়ে তো উত্তম হতো সত্যটা তার সামনে উপস্থাপনই না হতো। বাদামি রঙা গভীর নয়নদয় মেলে নির্নিমেষ তাকিয়ে রইল সেই সত্যের দিকে, যা তার হৃদয় পিঞ্জরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। মায়ের ডাকে পিয়ার্সকে সাড়া দিতে না দেখে রায়ন ভাইয়ের মুখ পানে তাকালো। ছেলেটা তারই বউয়ের পানে কেমন করে তাকিয়ে আছে? এই দৃষ্টির মানে কি? কি আছে সেখানে? মুগ্ধতা নাকি কষ্টের ছায়া? কিন্তু কিসের কষ্ট? তবে যেটাই হোক, দৃষ্টিটা বোধহয় পছন্দ হলো না রায়ানের। মুখের রূপ যেন কঠোর হয়ে উঠল। চোখের চাহনিতে তীক্ষ্ণতা ভর করল। ভাইয়ের উদ্দেশ্যে গাঢ় স্বরে ডেকে উঠল, পিয়ার্স। ভাইয়ের ডাক শ্রবণ হতেই যেন নিজের অস্তিত্ব খুঁজে পেল পিয়ার্স। সে কি করছিল এতক্ষণ? কারো দিকে এভাবে তাকিয়ে থাকা কি আদৌ ঠিক? আরও সে যদি হয় ভাইয়ের বউ? চক্ষুপট বুজে নিয়ে জোরে একটা শ্বাস নিল। চোখ মেলে হাসার চেষ্টা চালালো। তাতে সফলও হলো বোধহয়। তখনই কানে প্রবেশ করল তার মামির বলা বাক্য, নিশাত, এ হলো রায়ানের ফুপাতো ভাই পিয়ার্স। নিশাত নিচের দিকেই তাকিয়েছিল এতটা সময়। কার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তা দেখার জন্য আর সালাম জানানোর জন্য মাথা তুলে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। সামনে দাঁড়ানো লম্বা চওড়া সুঠাম দেহের ব্যক্তিকে দেখে কথা আটকে যাওয়ার উপক্রম হলো। এই ব্যক্তিকে সে চিনে। এটা রায়ানের ভাই। একটু অবাক হলো নিশাত। তবে এতদিন পর সামনে থেকে লোকটাকে দেখতে পেয়ে ভালোও লাগলো। খুশি মনে আবার বলে উঠল, আপনি সেই ভাইয়া তাই না, যে আমাদের গ্রামে গিয়েছিলেন মেডিকেল ক্যাম্প করতে? শ্যামাঙ্গিনীর মিষ্টি কণ্ঠের ভাইয়া ডাক যেন পিয়ার্সের বুকে গিয়ে বিঁধল। কথা বেরোতে চাইল না মুখ দিয়ে। তবে আশেপাশের মানুষগুলো নিশাতের প্রশ্ন শুনে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। এটা চক্ষুগোচর হতেই পিয়ার্স আলতো হেসে জবাব দিল, হ্যাঁ, আমি সেই। কেমন আছো তুমি? ভালো। আপনি কেমন আছেন? আপনার দেখা এখানে পাবো ভাবিনি ভাইয়া। পিয়ার্স মনে মনে উচ্চারণ করে উঠল, আমিও ভাবিনি তোমাকে এখানে এভাবে দেখতে পাবো। কিন্তু মুখে উচ্চারণ করল, ভালো, হয়তো এখানেই আমাদের দেখা হওয়ার ছিল, তাই হয়েছে। প্রত্যুত্তরে এক মিষ্টি হাসি পিয়ার্সকে উপহার দিয়ে ফুপি শাশুড়ির দিকে এগিয়ে গেল নিশাত। উত্তর পেয়ে সবাই স্বাভাবিক হলেও রায়ান এখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নিশাতের পানে। হয়তো কিছু বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিশাত এগিয়ে ভদ্রতার সহিত সালাম জানালো ফুপিকে। আনিকা বেগম সন্তুষ্ট চিত্তে সালামের প্রত্যুত্তর দিয়ে উঠে দাঁড়ালো। নিশাতকে নিয়ে নিজের পাশে বসিয়ে স্বরে আবেগ মিশিয়ে বলে উঠল, আরে বা, এ তো পুরো চাঁদের টুকরো যেন। তোমার কথা ভাইয়ার মুখে অনেকবার শুনেছি। তোমাকে দেখার ভীষণ ইচ্ছে ছিল। আজ তা পূরণ হয়ে গেল। একটু থেমে আবার মজার স্বরে বলল, তোমাকে আমার ভীষণ মনে ধরেছে মেয়ে। তোমার শাশুড়ি তো একটা গম্ভীর মহিলা।
তোমাকে আদর যত্ন করে তো? না করলে আমাকে বলবে, আমি তোমাকে আমার সাথে আমার বাড়ি নিয়ে যাব, কেমন? নিশাতের ঠোঁটের কোণে মিষ্টি হাসির দেখা মিললেও মায়ের বলা কথাটা শ্রবণ হতেই পিয়ার্সের ঠোঁটের কোণে এক টুকরো ব্যথিত হাসির রেশ দেখা দিল। পিয়ার্স এখানে আর দাঁড়িয়ে থাকতে সক্ষম হলো না। সবাইকে বলে নিজের জন্য বরাদ্দকৃত কক্ষের দিকে এগিয়ে গেল। পিয়ার্সকে যেতে দেখে রায়ানও বসা থেকে উঠে দাঁড়ালো। ফুপির উদ্দেশ্যে ডেকে বলল, ফুপি, তোমরা গল্প করো, আমি একটু আসছি, বলেই চলে গেল। নিশাত একবার রায়ানের যাওয়ার পানে তাকালো। লোকটাকে দেখে কেমন জানি মনে হচ্ছে, কোনো কারণে রেগে আছে কি? কিন্তু হসপিটাল থেকে আসা পর্যন্ত তো সব ঠিকই ছিল। তাহলে এইটুকু মুহূর্তের মাঝে কি এমন ঘটল যে রেগে যাবে? হয়তো ভুল ভাবছে মনে করে নিশাত চোখ সরিয়ে ফুপি শাশুড়ির সাথে গল্পে মেতে উঠল। মহিলাটা ভীষণ রসিক মনের, তার মা বা শাশুড়ির মতো গম্ভীর নয়, এই জন্যই স্বল্প পরিচয় যেন আপন হয়ে উঠল। ডাইনিং টেবিলে আজ যেন এলাহি কাণ্ড ঘটেছে। বাড়ির মেয়ে আশায় যেমন বিভিন্ন পদ দিয়ে টেবিলটা ভরিয়ে তুলেছে, ঠিক তেমন সবাই মিলে হাসি আড্ডায় মেতে উঠেছে। বোন বাড়িতে আসায় আরহান সাহেব আর আয়মান বাবুও দ্রুতই বাড়ি ফিরে এসেছিল। তারপরই শুরু হয় ভাই বোন মিলে ছেলে মেয়েদের সাথে হাসি ঠাট্টা। তবে এখানে পিয়ার্স বা রায়ান কারোরই দেখা নেই, দুজনেই হয়তো তাদের রুমে আছে। ডিনার রেডি হতেই এক সার্ভেন্ট পাঠিয়ে দুই ভাইকে ডাকা হলো। ক্ষণকাল পরেই দুই ভাইকে আলাদা আলাদা নামতে দেখা গেল। দুজন পাশাপাশিই বসল, আর ঠিক তাদের বিপরীত পাশে নিশাত বসা। খাওয়া দাওয়ার মাঝেই আরহান সাহেব অকস্মাৎ পিয়ার্সের উদ্দেশ্যে জিজ্ঞেস করে উঠল, তোমার প্রিয় ভাই তো বিয়ে করে নিল, তা তুমি কবে করছো বিয়ে? মামার প্রশ্ন শ্রবণ হতেই পিয়ার্সের হাত থেমে গেল। কি উত্তর দেবে সে এখন? রায়ান পিয়ার্সকে স্থির হতে দেখে পুনরায় তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ভাইয়ের ভাবগতি বোঝার চেষ্টা করল। পিয়ার্স আমতা আমতা করে কিছু বলবে তার আগেই আনিকা বেগম সহাস্যে বলে উঠল, আরে ভাইয়া, ও তো বিয়ের জন্য রাজি। তোমাকে বলেছিলাম না কোনো একটা মেয়েকে নাকি পছন্দ হয়েছে ওর? ও তো দেশে ফেরার আগে বলেই ফিরেছে, এবার জলদি বিয়ে করে নিবে। একটু শ্বাস ফেলে আবার বলল, আমিও চাই ও এখন জলদি বিয়ে করে নিক। আমার একা একা ভালো লাগে না। কি জানি ও কোন মেয়েকে পছন্দ করেছে। আমার তো এখন আফসোস হচ্ছে, আমার ছেলেটা নিশাতকে পছন্দ করলেই পারত, তাহলে আমার আগেই আমি তাকে আমার পুত্রবধূ বানিয়ে নিতাম। কথা শেষ করে জোরে একটা দম নিল। সবাই আনিকা বেগমের কথা শুনে হেসে ফেলল। পিয়ার্স একটাবার চক্ষু নিবিষ্ট করল নিশাতের পানে, যে এখন মিটিমিটি হেসে খেতে ব্যস্ত। রায়ানের গাঢ় দৃষ্টি ভাই আর বউ দুজনের দিকেই সীমাবদ্ধ। রায়ান দ্রুত নিজের খাওয়াটা শেষ করে উঠে দাঁড়ালো। মায়ের উদ্দেশ্যে ডেকে উঠল, আম্মু, একটু পর আমার কফি বানিয়ে পাঠিয়ে দিও। কথা শেষ করেই ব্যস্ত পায়ে উপরে উঠে গেল। পায়ের দ্রুত চলন দেখলে মনে হবে যেন সে রাজ্যের ব্যস্ততায় আছে। খুব জলদি তাকে তার গন্তব্যে পৌঁছানো প্রয়োজন। আজও রিমি বেগম কফি বানিয়ে পুত্রবধূর হাতে ধরিয়ে দিল। নিশাত তা স্বইচ্ছায় নিজ হস্তে নিয়ে নিল। লোকটা তো কাল বলেই দিয়েছিল যে সে যখনই কফি চাইবে তখন তাকেই কফি নিয়ে যেতে হবে, কারণ সে তার ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট। কথাটা মনে পড়তেই মুখ বাঁকালো নিশাত। শান্ত ধীর স্থির পায়ে হেঁটে এসে দাঁড়ালো রায়ানের কক্ষের সম্মুখে। হাতের সাহায্যে দরজায় নক করতেই ভেতর থেকে গভীর স্বর ভেসে এলো, দরজা খোলা দেখতে পাচ্ছ না? এমন গভীর স্বর শুনে আজও ছোট কায়াটা কেঁপে উঠল। লোকটা এমন কেন? বেশি না ভেবে দরজা ঠেলে রুমে ঢুকল নিশাত। রায়ান নিজের কাউচের উপর বসে ফোন স্ক্রল করতে ব্যস্ত। নিশাতের উপস্থিতি বুঝতে পেরে ফোনের দিকে চোখ নিবিষ্ট রেখেই গম্ভীর মুখে আওড়ালো, কফি আমার হাতে দিয়ে যাও। নিশাত কথা মতো কাছে এগিয়ে কফিটা রায়ানের হাতেই দিল। এখানে থেকে কোনো লাভ নেই ভেবে রুম থেকে বেরিয়ে যেতে চাইল। দরজা অবধি পৌঁছাতে না পৌঁছাতেই রায়ানের প্রশ্ন ভেসে এলো, তুমি পিয়ার্সকে কিভাবে চিনো? কতদিনের পরিচয় তোমাদের? নিশাত থেমে পিছু ফিরে রায়ানের দিকে ঘুরে তাকালো। রায়ানের ভাবগতি বোঝার চেষ্টা চালালো। তাতে ব্যর্থ হয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বেশি দিনের নয়, কিছুদিন আগে ভাইয়া আমাদের গ্রামে গেছিল, তখনই দেখেছিলাম। আচ্ছা, কথা বলেছে কখনো তার সাথে? পুনরায় রায়ানের প্রশ্ন শুনতেই খুশি মনে বলে উঠল, হ্যাঁ, ভাইয়া প্রায় 10 দিনের মতো ছিল। পরিচয় হওয়ার পর আমাদের বাড়িও যেত, আব্বুকে দেখে আসতো। আপনি জানেন, আমি মেডিকেলের এক্সাম দিব শুনে আমাকে দুটো বইও দিয়েছিল। ভাইয়াটা খুব ভালো, কি সুন্দর কথা বলে, আর দেখতেও সুন্দর, বিশেষ করে চোখ দুটো। বলতে বলতে নিশাত যেন থামার নাম নিল না। এত প্রফুল্ল স্বর শুনে কি রায়ানের রাগ হলো? ঠিক বোঝা গেল না। তবে রায়ানের কফি ধরা হাতের রগগুলো ফুলে ফুপে উঠল। নিশাত তা খেয়ালই করল না। রায়ান কফিতে একটা চুমুক বসিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করে উঠল, পিয়ার্সকে ভালো লাগে তোমার? মানে পছন্দ করো? হ্যাঁ, ভালো লাগে তো। ভালো মানুষদের তো ভালো লাগবেই, স্বাভাবিক। আর বললাম না, ভাইয়াটার চোখ দুটো আমার খুব ভালো। যাও এখান থেকে। কথা শেষ করার আগেই রায়ানের গুরুগম্ভীর স্বর শুনে থেমে গেল নিশাত। এই তো প্রশ্ন করছিল, তাহলে কথা শেষ হওয়ার আগে এমন করে বলল কেন? ভারী আজব লোক তো। নিশাতকে দাঁড়িয়ে থাকতে দেখে রায়ান পুনরায় একই স্বরে বলল, তোমাকে যেতে বলেছি, কানে শুনতে পাও না স্টুপিড? রায়ানের এমন ধমক শুনে নিশাতের ইগোতে লাগলো। ব্যাটার নিজে ডেকে এনে নিজেই ধমকায়, অসভ্য লোক, আর আসবেই না এই রুমে, কথাও বলবে না লোকটার সাথে। রাগে ভনভন করতে করতে দরজা অবধি এগিয়ে গেল। স্থির হয়ে দাঁড়িয়ে রায়ানের দিকে মাথাটা হালকা ঘুরিয়ে তেজি স্বরে বলল, আপনি একটা খাটাস লোক, আপনার চাকরি আর আমি করব না, বলে দিবেন আপনার বাবাকে।
কথা শেষ করেই দ্রুতবেগে রুম থেকে বেরিয়ে গেল। একটিবার পিছনে তাকিয়ে দেখল না কেউ রক্তচক্ষু নিয়ে তার যাওয়ার পানে তাকিয়ে আছে, যে চোখ দুটো মুহূর্তের মাঝেই তার সর্বনাশ ডেকে আনতে পারে। রক্তজবার ন্যায় চোখ, হাতের ভেসে ওঠা রগ, তীক্ষ্ণ চোয়াল সবই মেয়েটার অগোচরেই রয়ে গেল। আবছা আলোয় ঘেরা একটা বদ্ধ কক্ষের মাঝে বিলাসিতায় আচ্ছন্ন বিছানার মাঝে বসে আছে মুস্কান। রুমের মাঝে শুধু একটা ডিম লাইট জ্বালানো, দরজা জানালা সব বন্ধ। মেয়েটার চোখে মুখের অবস্থা বিতকিছিরি। এই আবছা আলোর মাঝে হঠাৎ কেউ দেখতে পেলে হয়তো ভয়ে মূর্ছা যেতে পারে। মনে হচ্ছে সারাদিনের মধ্যে মুখে কিছু তোলেনি, নিজের কোনো যত্নও নেয়নি। কাল রায়ানের মুখে নিজের বাবার কথা শোনার পর থেকে সত্যিটা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে। সে কালই বাবাকে বাড়ি আসতে বলেছিল, অথচ তার বাবার এখনো আসার সময় হয়নি। বলেছিল আজ আসবে, কিন্তু ঠিক কখন তা নির্দিষ্ট নয়। মুস্কানের ছোটবেলা থেকেই কেটেছে এমন। একটু বোঝার পরেই মা বাবার ডিভোর্স হয়ে যায়। বাবার কাছেই থেকে মানুষ হলেও কখনো কাজ ব্যতীত মেয়েকে একান্ত সময় দিয়ে দেখেল না। 29 বছর বয়সী মুস্কানকে দেখলে কেউ হয়তো বুঝতেই পারবে না এই মেয়েটাও অনেক অপরিপূর্ণতায় পরিপূর্ণ। মুস্কানের মনে পড়ে রায়ানের সাথে তার প্রথম দেখার কথা। তাদের প্রথম দেখা হয়েছিল কলেজে, সেই থেকে তারা একসাথে। এরপর ভালো লাগা আর সবশেষে ভালোবাসা, যদিও সেইটা ছিল একপাক্ষিক, যার কিছুটা হলেও মুস্কান উপলব্ধি করত। তবে তা মানতে চাইত না। সারাক্ষণ মনের মাঝে একটাই বাক্য ঘুরত, আমি রায়ানকে ভালোবাসি, তার মানে রায়ানকে আমার চাই। কিন্তু কখনো ভাবেনি বিপরীত মানুষটা কি চায়। এটাই মুস্কানের সমস্যা। ছোট থেকেই একা থেকে থেকে একটা জেদি, অহংকারী মেয়েতে পরিণত হয়েছে। বাবা সবাই দিতে না পারলেও কখনো কোনো জিনিসে কমতি রাখেনি। সে যা চেয়েছে তা ক্ষমতায় হোক, সহজ উপায় হোক, ঠিক তা হাসিল করেছে। রায়ানের ক্ষেত্রেও তাই ভেবেছিল, ছেলেটাকে যে কোনো মূল্যেই তার চাই। যখন মেডিকেল শেষ করে রায়ান বিদেশে পাড়ি দিবে শুনল, তখন নিজের মনের কথা প্রকাশ করেছিল মুস্কান। কিন্তু রায়ান এক বাক্যে না করে দিয়ে চলে গিয়েছিল। মুস্কান এই প্রত্যাখ্যান মেনে নিতে পারেননি। যখন তখন রায়ানকে কল করে হুমকি দিত যেন ওকে ভালোবাসে, নয়তো খারাপ কিছু করে ফেলবে। এরপর যখন রায়ান বিদেশ থেকে ফিরে এলো, তখন পুনরায় প্রপোজ করল মুস্কান, কিন্তু সেবারও রায়ান এড়িয়ে গেল।